সকালে উঠে অপু যে গালিটা প্রতিদিন দেয় তা আজও দিল। দুর্বাল, ভাল লাগে না। পাজামার ফিতা এমন গিট্টু বেঁধে বসে, ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে মেপে মেপে কায়দা করে তার ভাঁজ খুলতে হয়। প্রতিদিন গালিটা সে দেয় মনে মনে, কেউ শুনতে পায় না। আজ মুখে বলল, শোনা গেল তা। ভাগ্যিস আশেপাশে কেউ নেই, থাকলে ভারী অবাক হতো সবাই। অপু জানত যে আজ অন্যরকম হবে সকালটা। ওর শোবার ঘরের জানালার ধারে মাধবীলতা গাছে আজ ফুল ফুটেছে। সাদা পাপড়িতে একটু আধটু হলদেটে ছাপওয়ালা কয়টা ফুল ফুটেছে মাত্র। 23 বছর হলো এ গাছে ফুল ফোটেনি। অপুর বয়স 22। মা বলেছিল, যেদিন সকালে এই গাছে ফুল ফুটল সেদিনই আমি প্রথম বুঝেছি তুই পেটে আসছিস। মা কখনো ভুল বলতো না। মা বলেছিল, আবার যেদিন ফুল ফুটবে সেদিন দেখবি ভালো কিছু হবে, খুব ভালো। মা থাকলে দেখতে পেত আজ আবার ফুল ফুটেছে, আর অপু গলা খুলে গালি দিচ্ছে। এমন গালি শুনলে মা কষ্ট পেত নিশ্চয়ই। আব্বা বেরিয়েছে কোন সকালে? আব্বার সাথে মন খুলে কথা বলা যায় আজ? কত কথা বলা বাকি, কিছুই তো বলা হয়নি। মন্টু দারোয়ান বলল, আব্বা কোর্টে গেছে। পৈতৃক 2 বিঘা জমি নিয়ে আব্বা আর তার ভাইদের বাটোয়ারা মামলা চলছে 1 জীবন ধরে। আব্বার ফোন বন্ধ থাকবে নিশ্চিত, আর ফোনে কথা বলতে গেলে সে বিচলিত হবে, অস্থির হবে। সেই অস্থিরতার ভারে শান্তিমতো কথা বলা যাবে না। সাফিয়াকে ফোন করল অপু। সে কেটে দিল। SMS পাঠালো সাফিয়াকে, ফোনটা ধরো, একটা দারুণ সারপ্রাইজ আছে, আমি তোমার সাথে অনেক কথা বলবো, একদম জাদু, দেখো। উত্তর এলো, খচ্চরের বাচ্চা, তুই কথা বলবি? তুই কথা বলতে জানোস? কয়েকটা গালি লিখতে পারোস? আরেকবার ফোন দিলে দেখিস কি করি। অপু আরেকবার ফোন দিল, যদি ধরে। সাফিয়া ব্লক করে দিল সব জায়গা থেকে অপুকে বাদ। ঝগড়া হলে সে এমন করে। 2 দিন আগে খুব বাজে ঝগড়া হয়েছে, মেসেজে আজে বাজে কথা লিখেছে অপু। দোষ এক্কেবারে তার, কিন্তু আজ ফোন করলে কত আনন্দ হতো। শাশুড়িকে ফোন করলে অপুর কণ্ঠ শুনলে ভিড়মি খাবে, বিশ্বাসও করবে না, তাই মেসেজ করল, আম্মা, সাফিয়াকে একটু ফোন ধরতে বলেন, খুব জরুরি। শাশুড়ি লিখলেন, অপু আব্বা, তুমি তো সাফিয়ার রাগ জানো, খুব রেগে আছে। এখন আমি কিছু বললে ফোন টোন ভেঙে ফেলবে। আমরা ওর মামার বাসায় যাচ্ছি, সন্ধ্যায় বুঝায় শুনায় ওকে তোমাদের বাসায় পাঠায় দিব। অপু সাফিয়াকে বিয়ে করে গত বছর। অপুর তখন 21 আর সাফিয়ার 19। আব্বা কোনো আপত্তি করেনি, বলেনি যে এটা ঘুরে ফিরে খেলাধুলার বয়স, এখন কিসের বিয়ে। আব্বা জানতো এখন যদি বিয়ে না হয় তাহলে আর কখনো হবে না। সাফিয়া জানে অপুর ভাষা, না বলা আবল তাবল। গভীর রাতে নৈশব্দে ভেঙে চুরচুর হয়ে যায় তাদের গল্পে। কেউ তা শুনতে পায় না, তারা দুজন শুধু। অপু, তুমি যে একদিন অনেক কিছু বলবা, কি বলবা? ধুমায় গালি দিব আর ভালোবাসবো। আমাকে? তোমাকে, আব্বাকে আর আম্মাকে। দুজন মিলে আঙুলের ছায়ায় দেয়ালে একটা হরিণ তৈরি করে। ছুটছে ছুটছে, অন্ধকারের দেয়াল ফুঁড়ে হরিণ ছিনিয়ে নিচ্ছে স্বপ্নের ভেতর বাহির।
খিলখিল হাসির শব্দের টুকরো দেয়াল ভেদ করে অপুর আব্বার কানে যায় ঘুমপাড়ানি গানের মতন আরাম। সেই টুকরো হাসি শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে আব্বা। অপু আম্মার কাছে যাবে। আম্মার কবরটার পাশে সে বাগান বিলাসের গাছ লাগিয়েছে। সাদা আর রানী রঙের ফুলের পাতা টুপটাপ করে মাটিতে পড়ে। আম্মা হয়তো লুকিয়ে কুড়িয়ে তা জমা করে। মাধবীলতার একটা গাছ লাগাবে ভাবে, কিন্তু যদি ফুল না হয় আম্মার মন খারাপ হবে। দিনের পর দিন মাধবীলতার গাছটার দিকে তাকিয়ে থাকতো আম্মা। জানালার ধারে একটা বেতের চেয়ার পেতেছিল। দুপুরে বসে দুলে দুলে তসবিসহ জপত। অপুর ধারণা ছিল আম্মার এই ড্যাবড্যাবে আগুন চোখের ভয়েই ফুল আর ফোটেনি। অপু আজ তার বাইক নিল না। আজ রিকশার দিন। পথে ইচ্ছে মতন গালি দিল অটোরিকশার চালকদের। তার রিকশা চালক হেসে বলে, হাসি মুখে গালি দিলে হারামজাদারা মানত না, মুখ শক্ত কইরা গালি দেন। গ্রিন রোড থেকে সূত্রাপুরে দাদিজানির কাছে যখন সে পৌঁছালো তখন বেলা 11টা। দাদি একা বারান্দায় বসে টিনের মগ ভর্তি দুধ চায়ে মুড়ি ভাসিয়ে সুরুত সুরুত করে টানছে। ছোট চাচাও আব্বার সাথে জমির কাজে কোর্টে গেছে। চাচি কাজে বেরিয়েছে। দাদিজান স্মৃতি ভোলা, কখনো মনে রাখে কখনো ভুলে যায়, কিন্তু অপুকে চিনতে পারে। অপু ঠিক কে সেটা না মনে না থাকলেও দাদিজান জানে অপু তার কাছের মানুষ। দাদি, দেখছো কাণ্ড, আমি কিভাবে গড় গড় করে কথা বলতেছি? তুই ক্যাঠা, অপু না? তুই তো সবসময় এমতেই কথা কস। কি যে বলো না দাদিজান, আমি এভাবে? তুই জানি ক্যাঠা, আমার ভাই না, আমার বড় ভাই না তুই? আমি তোমার নাতি, গফুরের ছেলে। ও, আমার সাদি আইছে? কবে হইল আমার সাদি? দাদি, কথা কম বলো, মাথায় একটু হাত বুলাই দাও। দাদির কাছ থেকে বের হয়ে অপু ঠিক করলো তৌহিদের কাছে যাবে, কিন্তু তার আগে গেল হানিফ বিরিয়ানিতে। চিৎকার করে শীষ বাজিয়ে তুরু লালা করতে করতে, এই সালাদ দে, এই লেবু কই, আচার নাই আচার, ডাক ছাড়তে ছাড়তে 2 প্লেট বিরিয়ানি খেলো। মুরগির তন্দুরি দিতে দেরি হচ্ছে বলে, ওই বাদাইম্মা বলে ওয়েটারকে ডাকলো। ম্যানেজার কাছে এসে ভুরু নাচিয়ে বলে, আপনি এই দোকানের নয় নাকি? উজ্জু ইচ্ছা সবুর করেন, তন্দুরি ওইবার গেলে টাইম লাগে, চাইলেই পাওয়া যায় নাকি? ওই জসিম্মা, 5 নম্বরে জলদি খাওন দে। এর আগে অপু এ দোকানে আসেনি, কথাটা ঠিক নয়। এসেছে। এ দোকান তার স্বপ্নের দোকান। একবার পাড়ার বন্ধুদের সাথে এসে খেয়েছে, এত ভালো লেগেছিল পরের বার একা এলো। তার কথা কেউ শুনল না, বুঝল না। পেছন থেকে কে এসে ধাক্কা দিল, উল্টে পড়ে ঠোঁট কেটে গেল। অপমানে আর এ দোকান মুখ হয়নি, কিন্তু হানিফ বিরিয়ানিতে এমন চিৎকার করে গলা ছেড়ে হল্লা করে 2 প্লেট বিরিয়ানি খাবে, অনেক বছর ধরে জমা থাকা স্বপ্নের স্তূপে এ স্বপ্নও তো টিকে আছে। তৌহিদের কাছে এবার যাওয়া যায়। শাহবাগে তৌহিদের অ্যাডফার্মার প্রিন্টিং এজেন্সির অফিস। তৌহিদ তার জানের টুকরা দোস্ত, তাকে দেখে জড়িয়ে ধরে আর ছাড়ে না। শালা, পুরা 1 মাস তোর দেখা নাই, কেমন আছোস? বিয়া কইরা ভুলে গেলি দোস্তরে? অপু হাসে, এখনও কথা বলার সময় আসেনি, একটু অপেক্ষা। কি খাবি? লাঞ্চ কর। মাথা নাড়ে অপু, খাবে না। চা খাবি না কফি?
অপু ইশারায় বোঝায়। প্রথমটা। তৌহিদের অফিস রুমে এখন তারা দুইজন, সামনে চা রাখা। এখন বলা যায়, তৌহিদ। তৌহিদ চেয়ার থেকে পড়ে যেতে লেগে উঠে বসে। তুই কথা বলতেছিস? ও মাই গড, কেমনে অপু, কেমনে? আই এম সো হ্যাপি ম্যান, সো হ্যাপি। তুই কেন এত হ্যাপি রে কুত্তার বাচ্চা? কী বলিস শালা, হ্যাপি হব না? ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। কেমনে হলো দোস্ত? কোনো ট্রিটমেন্ট, মিরাকেল? ওই আজকে ফুল ফুটছে তো, তাই। কই ফুল ফুটছে? ওই যে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। কী কস? কিছু না শালা, তুই আমারে শুধু ক, আমার বিয়ের দিন তুই কাজী অফিসের বাইরে দাঁড়ায় লোকজনরে কেন বলছস দুই গান্ডু বোবাই বিয়ে করছে? কেন অন্যদের সাথে হাসতেছিলি বল? তুই না আমার বেস্ট ফ্রেন্ড? দোস্ত, হায় হায়, আমার তো মনেও নাই কি বলছি। এমনি মনে হয় সবাই মিলে একটু মশকরা করছি দোস্ত, নাথিং সিরিয়াস। ছোটোবেলায় তুই পাড়ার সবাই রে বলতি না, এই বোবা হালারে বন্ধু বানায় খুবই ফায়দা, চা পানির খরচ এই বোবায় দেয়, কথাবার্তা নাই, টাকা ঢালে খালি। বলিস নাই? আমি সব জানি তৌহিদ, সব জানি। সরি অপু, দোস্ত সরি। তৌহিদ, তোর চেহারা যেন আর কোনো দিন না দেখি। বন্ধুত্ব ডিসমিস। এতদিন কিছু বলিস নাই কেন? এই যে তোর এত রাগ, ইশারায় তো কত কিছু কইছিস। টেস্ট করিস কিছু কহিলে এটাও তো বলতি। এই যে আমার মতন বোবার সাথে কেউ বন্ধুত্ব করছে, এই কৃতজ্ঞতায় তোর চাকর হয়েছিলাম শালা এতদিন। আর এমন করে চিৎকার করে মুখ খুলে এই যে হা হা করে বলার যে আনন্দ, উফ, এই দিনের অপেক্ষায় ছিলাম। তৌহিদের অফিস থেকে বেরিয়ে চোখটা ভিজে গেল অপুর। এতদিনের বন্ধুকে বাতিল করে দিল। তাতে সব পুরনো আনন্দ ক্ষত সব কি হারিয়ে গেল? অপু আদি রূপার গয়নাঘরের দিকে হাঁটতে লাগলো। চিত্তরঞ্জনদা দোকানের মতোই শান্ত। এক মনে চিমটা দিয়ে রূপার পুঁতি জুড়ে জুড়ে তৈরি করে মালা, কানের বালি, হাতের চুড়ি। দাদা কেমন আছেন? দাদা হাসল। দাদা, আমাকে মাফ করে দেন দাদা, মুখে মাপ চাইতে পারিনি বলে লজ্জায় আসিনি। কে তুমি ভাইটি? চিত্তরঞ্জন দা অপুকে চিনতে পারেনি। না পারারই কথা। অপুর বয়স তখন 15। তখন ওরা এ পাড়ায় থাকত। মাথা নিচু করে গো গো করে কথা বলবার চেষ্টা করত। কেউ ওর দিকে তাকাতো না। চিত্তরঞ্জন দাও মন দিয়ে তাকাতো না, কিন্তু অপুকে ফেলেও তো দিত না। অপু তার পাশে বসে বসে রূপার মালা গাঁথা শিখত। অপু আব্বাকে বুঝিয়েছিল জীবনে আর কোনো উপায় না পেলে চিত্তরঞ্জন দার সঙ্গে রূপার দোকানে কাজ করবে। পাড়ার সুইটি যদি একটাবার প্রেমময় চোখে তাকায়, সেই আশায় 1200 টাকা দামের একটা রূপার আংটি চুরি করে সুইটিকে দিয়েছিল অপু। সুইটি তাকায়নি। আর চিত্তরঞ্জন তাকে সে কি অপমানের মধ্যে দিয়ে যেতে হয়েছে। সেদিন দোকানের বাইরে দাঁড়িয়েছিল অপু। মালিক চিত্তদাকে চোর, নিমকহারাম, ছোট লোক বলে গালি দিয়েছিল। চাকরি ছাড়ায়নি এমন বিশ্বস্ত লোক পাবে কোথায়? চিত্তদাও কখনো দোকান ছেড়ে যায়নি। দাদা, আপনি আমার কাছে 1200 টাকা পান, এই যে এখানে টাকা, আপনি রাখেন। একবার একটা আংটি না বলে মানে চুরি করে নিয়ে গেছিলাম, মনে আছে? অনেক আগে। দাদা টাকাটা নিল না। তার কিছু মনে নেই। সে আর তাকালোও না, উপেক্ষাও করল না। এক মনে রূপার বাড়ির আংটা বাঁধতে থাকল। অপু বহু বছর ধরে পকেটে রেখে দেওয়া 1200 টাকা সঙ্গে নিয়েই ফিরে এলো। এই পাড়াতে এলো যখন, সুলতানের সাথে দেখা করাটাও জরুরি। সুলতানকে দেখেই সে একটা ঘুষি দিল কাঁধে। শালা, আমি যে সবুজ সংঘে তোদের পক্ষে ছিলাম না, তোরে ভোট দেইনি,
তুই তো জানোস না? তারপরও তুই সবাইরে কেন বললি যে আমি তোর হইয়া কাজ করি? শালা, আমি তোর এগেইনস্টে ছিলাম। ওরে অপু, বেবি, তুই এত পুরান কথা টেনে আনিস কেন? ছোট ছিলাম, ভুল হইছে, সরি। আর তোর গলা দিয়ে এমন অমিতাভ বচ্চনের মতন আওয়াজ বেরোইতেছে কেমনে? বাপরে, কি কঠিন বেজ! কেমনে ঠিক হলো সব, দোস্ত? সুলতান অপুকে জাপটে ধরে রাখল। সিঙ্গারা আর চা খাওয়ালো। অপু কেন যে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো, সুলতান তাকে চেপে ধরে রাখল। পুরনো সমস্ত ভুলের মতন গাঢ় করে জড়িয়ে ধরে রাখল বন্ধুকে। অপু ক্লান্ত হয়ে যাচ্ছে। দিনটা বড্ড দীর্ঘ আজ। আম্মার কাছে গিয়ে একবার বসা দরকার। আজিমপুরে দিকে রওনা দিল। আম্মার কবরের চারপাশটায় আগাছা। কবরখানার ম্যানেজারকে ডেকে আশ্বাসে বকা দিল। এই জায়গা নিয়মিত পরিষ্কার করবেন। টাকা কি কম পান? তাহলে এত ময়লা কেন? লোকটা ভারী অবাক হয়ে তাকিয়ে থাকল। আম্মার কবরের পাশে বসে অপু আজকে অনেক গল্প করল। আম্মা, কোনো দিন তো তোমাকে বলা হয়নি সাফিয়ার সাথে আমার কেমন করে পরিচয়। আমি যে প্রত্যাশা নামের মুখ ও বধির সেন্টারে যেতাম, সেখানে এ মেয়েকে দু একবার দেখলাম। আমার পরের ক্লাসের স্টুডেন্ট। একদিন দেখি সে বাগানে বসে হরিণের ছবি আঁকছে। কী যে সুন্দর আম্মা! আমি ইশারায় বললাম আর কি, তুমি হরিণ দেখছো? মেয়েটা মাথা নাড়ে, দেখেনি। আমি বললাম, তোমাকে এরকম একটা হরিণ খুঁজে দেব। সে হেসে দিল। আমি বললাম, তোমার চোখগুলো হরিণের মতন, আমাকে দেবে? সে আবার হেসে দিল। আম্মা, তুমি যেমন করে আমার কথা বুঝতা, ও সেরকম বোঝে। ও ইশারায় গো গো করে যা বলে আমি তাই বুঝি। আমাদের এই গো গো ভাষায় আমরা দুই বোবা মিলে একটা উপন্যাস লিখে ফেলতে পারবো। বইয়ের নাম হবে ভাষাহীন ভালোবাসা। আচ্ছা আম্মা, আমি আজ এমন মানুষের মতন কথা বলছি কেমন করে? তুমি অবাক হচ্ছ না? আম্মা, আজকে তোমার মাধবীলতা গাছে আবার ফুল ফুটেছে। আজকে তো আমার কথা বলবার দিন। আমি তোমার এখানে একটা মাধবীলতার গাছ লাগাবো। এরপর যেদিন আসবো সেদিন নিয়ে আসবো। সন্ধ্যার আগে বাসায় ফেরা দরকার। আব্বাকে সামনে বসিয়ে আজ বলবে, ও আব্বা, তোমার গায়ের ঘাম ঘাম ঘ্রাণটুকুর জন্য থেকে বেঁচে থাকতে ইচ্ছা করে অনেক দিন। রিকশায় যেতে যেতে অপু বুঝল সব আবার আগের মতন হয়ে যাচ্ছে। ভাড়া মেটানোর সময় সে যখন রিকশা চালককে 5টা টাকা বেশি রাখতে বলতে যাবে, তখন বুঝল সব আবার আগের মতন। শুধু গো গো শব্দটুকুই বোধহয় শোনা যাচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অপুর মনে হলো, কি বোকা আমি! নিজের দু একটা কথা মোবাইলে রেকর্ড করে রাখবো না? আব্বা শুনতে পেত, সাফিয়া শুনতে পেত আমার গলা নাকি অমিতাভ বচ্চনের মতন। সুলতান তো বলল। জানালার কাছে গিয়ে অপু দেখতে পেল মাধবীলতা ফুলটা কে ছিঁড়ে নিয়ে গেছে। আব্বা পাশে এসে দাঁড়ালো। সারাদিন কই ছিলি অপু? সাফিয়া ফিরে এসেছে। ওর শরীরের বেরি ফুলের সুঘ্রাণ ঘর জুড়ে। এই যে সাফিয়াও এসে অপুর গা ঘেঁষে দাঁড়ালো। মাধবীলতা গাছকে আড়াল করে তারা তিনজন এক হয়ে দাঁড়িয়ে আছে। অপু হাত উঁচু করে আব্বাকে দেখায়, সাফিয়াকে দেখায়। মাধবীলতা গাছ ফুলশূন্য একাকী দুলছে। আব্বা বলে, এই গাছে একদিন ফুল ধরবে, দেখিস, সেদিন সব ভালো হবে, খুব ভালো। সাফিয়া আঙুলের খেলার ইশারায় বলে, ফুল ফুটেছিল অপু? অপু মাথা নাড়ে। কেমন করে বোঝে সাফিয়া? সাফিয়া বলে, তুমি কিছু বলতে চেয়েছিলে? অপু দুচোখ ভরে হাসে। আজ থাক, আবার যেদিন মাধবীলতা ফুটবে, আমি তোমাদের আমার ভালোবাসার কথা শোনাবো।